এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। আগস্ট থেকে জানুয়ারি দীর্ঘ 4 মাসের টানাপোড়েনের পর বুধবার রাত 9টা নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রকে সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় জোকা হাসপাতালে নিয়ে গেল ইডি। ওদিকে দুপুর থেকে 4 সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয় তার গলার নমুনা সংগ্রহের জন্য। পিজি থেকে জোকা প্রায় 40 মিনিটের রাস্তা। 5G অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাকে। ইডি তদারকিতে 5G অ্যাম্বুলেন্সে তোলার সঙ্গে সঙ্গেই জোকার 4 সদস্যের মেডিকেল বোর্ড তার রক্তচাপ, হৃদস্পন্দন ও অন্যান্য মেডিকেল প্যারামিটার পর্যবেক্ষণ করতে শুরু করে দেন। অ্যাম্বুলেন্সে থাকা এসএসকেএম ও জোকার 2 চিকিৎসক নিরন্তর তার শারীরিক অবস্থা রেকর্ড করতে থাকেন। এই সময়টুকুর মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার যাতে কোনো রকম পরিবর্তন না হয় তার দিকে সতর্কভাবে নজর রাখা হয়েছে। অন্যদিকে নন্দীগ্রামে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে নাম না করে মুসলিমদের একাংশকে হুঁশিয়ারি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকালে নন্দীগ্রামের দাউদপুরে মহাপ্রভুর উৎসবে যোগদান করেন তিনি এবং সেখান থেকে বলেন, অন্য ধর্মের প্রতি সনাতনীদের শ্রদ্ধাকে তাদের দুর্বলতা মনে করবেন না, তাহলে দেবব্রত মাইতির খুনিদের মতো পালিয়ে বেড়াতে হবে। এদিন শুভেন্দুবাবু বলেন, আমাদের হিন্দু সনাতন ধর্ম কখনো অপর ধর্মের প্রতি খারাপ আচরণ করতে শেখায় না। আমরা অনেক আক্রান্ত হই ধর্ম পালন করতে গিয়ে। আমরা কখনো অন্যকে আক্রান্ত করি না, কারণ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কিন্তু এই শ্রদ্ধাশীল থাকাটা দুর্বলতা হিসাবে ভেবে নেবেন না। এরপর তিনি বলেন, আমাকে ভোট দেওয়ার জন্য আর হিন্দু হওয়ার জন্য চিল্লগ্রামের দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে। এই জিনিস নন্দীগ্রামের দ্বিতীয়বার আমি করতে দেব না। আমাকে সমর্থন করার জন্য সামনের ক্লাবটাকে পুড়িয়ে দিয়েছিল। আমি কথা দিয়ে গেলাম 1 মাসের মধ্যে আমি 1 লক্ষ টাকা পাঠাবো ক্লাবটাকে সারানোর জন্য। আমি এই জিনিস আর করতে দেব না। আমি নন্দীগ্রামের শান্তি সম্প্রতি সবার ভালোবাসা নিয়ে থাকবো। যাব পরের খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 10 দিনের মধ্যে আদালতের প্যানেলে সফট ও হার্ড কপি জমা দিতে হবে বলে নির্দেশ জানিয়েছেন তিনি। বিস্তারিত প্যানেল প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে প্রাথমিকে 42,959 জনকে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। সেই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করতে প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 10 দিনের মধ্যে প্যানেলের হার্ড ও সফট কপি আদালতে জমা দিতে হবে। প্যানেলের লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের নম্বর ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর আলাদা করে উল্লেখ করতে হবে। প্যানেল আগে থেকে প্রকাশ হয়ে থাকলে তা ফের আদালতে জমা দিতে হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ইডির তলবে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির পাঠানো নোটিশকে তিনি অবৈধ বলে মন্তব্য করেছেন। এই নোটিশের পেছনে অভিপ্রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইডিকে চিঠিও পাঠিয়েছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছে তদন্তের সব রকম সহযোগিতা করতে রাজি তিনি। এক আপ নেতা সংবাদ সংস্থা এএনআইকে জানায়, ইডির তদন্তে সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী, কিন্তু তাকে নোটিশ পাঠানো সম্পূর্ণ অবৈধ। ওদের উদ্দেশ্য হলো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা। ওরা তাকে নির্বাচনী প্রচার থেকে দূরে রাখতে চায়। আবগারি নীতির সঙ্গে যুক্ত মানি লন্ডারিংয়ের মামলায় ইডি 3রা জানুয়ারি কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য একটি সমন জারি করেছিল। এই নিয়ে তৃতীয়বার কেজরিওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে অস্বীকার করলেন। এর আগে তাকে দুটি সমন পাঠানো হয়েছিল, 2রা নভেম্বর ও 21শে ডিসেম্বর। এই তরফ এড়ানোর জন্য বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার যা দাবি, কেজরিওয়ালের আচরণই বলে দিচ্ছে তার লুকানোর মতো এমন কিছু আছে এবং সেই কারণে তিনি পলাতকের মতো আচরণ করছেন। দেখব পরের খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে কিংপিন বলে দাবি সিবিআই এর। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতি মামলায় মিডিলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থর নির্দেশে একাধিক ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন। গত বছর জুলাই মাসে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার হয়। এছাড়াও বিপুল পরিমাণ গয়নাগাটিও উদ্ধার হয়। যদিও এই বিপুল টাকা পয়সা গয়নাগাটি সম্পর্কে তার কিছু জানা নেই বলে দাবি করেছেন পার্থ। তবে অর্পিতার পার্থর দিকেই দায় ঠেলেছে। এই টানাপোড়েনের মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে দুর্নীতির কিংপিন হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে বুধবার ফের জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী আদালতে জানান, আমার মক্কেলের জয়েন্ট সমস্যা, হাই সুগার, কিডনির সমস্যা দীর্ঘদিনের। মেডিকেল বোর্ডের পরামর্শ ছিল
নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা, গত 9 মাসে পরীক্ষা হয়নি তার রক্তের, জেলে চিকিৎসা হচ্ছে না, যেভাবে চিকিৎসা হওয়া দরকার সেটা জেলে হচ্ছে না। আইনজীবীর বিস্ফোরক দাবি, দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, হেফাজতে রয়েছেন, তবে তদন্ত হচ্ছে না। প্রথম থেকেই আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন, সাহায্য করেনি এরকম কোনো রিপোর্টে নেই। যাব পরের খবরে। ফের শীর্ষ আদালতে পিছিয়ে গেল মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি। 2 সপ্তাহ পর ফের শুনানি। বারবার এই ঘটনায় অসন্তুষ্ট মানিক ভট্টাচার্যের আইনজীবী। কলকাতা হাইকোর্টের জামিনের আবেদনে শুনানি হচ্ছিল না, পরপর 4 দিন শুনানি স্থগিত হয়েছে। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। দাবি ছিল মামলার দ্রুত শুনানি করে জামিনের ব্যবস্থা করা হোক। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মিলল না জামিন। বুধবার শীর্ষ আদালতে ছিল মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি। এদিন ধৃতের আইনজীবী জানান, মানিকবাবু দীর্ঘদিন ধরে জেলে, তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না, ফলত তাকে জামিন দেওয়া হোক। এর বিরোধিতা করেন ইডির আইনজীবী। জানানো হয় তাদের তরফে কিছু হলফনামা জমা দেওয়ার রয়েছে। পাল্টা মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন, বারবার ইডির কারণে তার মক্কেলের জামিন পিছিয়ে যাচ্ছে। অবিলম্বে এই প্রক্রিয়া শেষে আর্জি জানানো হয়। এরপরই আদালতের তরফে ইডিকে 10 দিনের মধ্যে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। চোখ রাখবো পরের খবরে। সাংসদ পদ বাতিল নিয়ে মহুয়া মৈত্রর করা মামলায় লোকসভা সচিবালয়কে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। মহুয়ার সাংসদ পদ কেন বাতিল হলো জানতে চায় শীর্ষ আদালত। 3 সপ্তাহের মধ্যে সচিবালয়কে জবাব দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি মার্চের 11 তারিখের পর। লোকসভায় টাকার বিনিময়ে প্রস্তাবের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়, এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাকে। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। গত মাসের মামলা দ্রুত শুনানি আর্জিও জানেন মহুয়া, তবে সেই আর্জি খারিজ হয়ে যায় বুধবার। ওই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেখব পরের খবর। হিডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টে গৌতম আদানি স্বস্তি পেতেই শেয়ার বাজারে গতি পেল আদানি গোষ্ঠীর শেয়ারে। বুধবার এই মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। জানা গেছে, সিটের তদন্তে প্রয়োজন নেই। এই মামলায় সেবির তদন্তের ওপর ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের। আর এরপরই গতি প্রায় ধনকুবের গোষ্ঠীর শেয়ারের। জানা গেছে, আদানি এনার্জি সলিউশনের শেয়ার বেড়েছে 17.83%। একইভাবে এনডিটিভি, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি ও আদানি এন্টারপ্রাইজের শেয়ারও বেড়েছে যথাক্রমে 11.39%, 9.99%, 9.13% ও 9.11%। এরই সঙ্গে আদানি উইলমার ও আদানি স্পোর্টসের শেয়ারও বেড়েছে যথাক্রমে 8.52% ও 6%। আদানি পাওয়ার, অম্বুজা সিমেন্টস, এসএসসি শেয়ারও বেড়েছে লাফিয়ে। এদের মধ্যে আদানি স্পোর্টস ও অম্বুজা সিমেন্টস বুধবার সকালে পৌঁছে গত 52 সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে রয়েছে। পরের খবর। গুরুগ্রামে মডেলের রহস্য মৃত্যু ঘিরে প্রবল চাঞ্চল্য। মৃতের নাম দিব্যা পাহুজা। শোনা গেছে, গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গারোলির খুনের অভিযোগের মামলার অন্যতম সাক্ষী ছিলেন তিনি। 27 বছরের মডেলকে খুনের অভিযোগ উঠেছে দিল্লির ব্যবসায়ী অভিজিৎ সিংয়ের বিরুদ্ধে। শোনা যায়, সন্দীপের প্রেমিকা ছিলেন দিব্যা। 2016 সালে মুম্বাই গিয়েছিলেন তারা, সেখানকার একটি হোটেলে ছিলেন। সেই সময় হরিয়ানা পুলিশ নাকি তাদের ঘরে ঢোকে এবং গুলি করে সন্দীপকে খুন করে। পুলিশের দাবি, আত্মরক্ষার তাগিদে গুলি চালানো হয়েছিল, কিন্তু অভিযোগ, নিরস্ত সন্দীপকে এলোপাতাড়ি গুলি করে মারা হয়েছিল। দিব্যার মা সোনিয়াই নাকি পুলিশকে নিয়মিত খবর দিতেন। সন্দীপের মৃত্যুর মামলার জেরে বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছিল দিব্যাকে। গত বছর তিনি জামিন পান। শোনা যায়, মামলার অন্যতম সাক্ষী হয়েছিলেন তিনি। দিব্যার বোনের অভিযোগ, 2রা জানুয়ারি অভিজিতের সঙ্গে তার দিদি বেরিয়েছিল। সেদিন সকাল পর্যন্ত তার সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গুরুগ্রামে অভিজিতের একটি হোটেল রয়েছে। শোনা গেছে, সেই হোটেলের সিসিটিভিতে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এদিকে দিব্যার বোনের অভিযোগ, দিদির খোঁজে তিনি অভিজিৎকে ফোন করেছিলেন, কিন্তু অভিজিৎ কোনো তথ্য দিতে অস্বীকার করেছিলেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।